কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। এই যে কেরিয়ার গ্রাফ, আপনি এসিপি ছিলেন, ডিসিপি এবং এখন ওএসডি, তারপর এই অভিনয়। আমরা পুয়ার ছিলাম না, কিন্তু পুয়ার মিডল ক্লাস বলতে পারি। পেট ভরে খেতে না পাও তাহলে তুমি কিন্তু খাওয়ার যে মাধুর্য কি দরকার সেটা তুমি বুঝতে পারবে। সময় বাড়া বলবান, সবসে বড় বলবান। প্রথমে তো ইচ্ছেই ছিল না পুলিশকে, তো আমি তো সেসবে গালিগালাজি করতাম। চাকরিটা করতে হতোই। পেশাগত জীবনের অভিজ্ঞতায় এমন প্রচুর ক্রিমিনাল আপনি দেখেছেন, অপরাধীদের মোকাবিলা করেছেন। যেসব লোককে অ্যারেস্ট করার পর তাদের সঙ্গে দিনের পর দিন কাটিয়েছি। কখনো মনে হয় যে কোথাও গিয়ে আপনার ইমেজে একটা ব্রেকডাউন হতে পারে? ক্রিমিনালদের মধ্যেও তো একটা মাইন্ডসেট থাকে, এবং সেটা তো জন্মে কেউ হচ্ছে না। কে কোন পরিপ্রেক্ষিতে আসছে, কেন আসছে। সিনেমা বা ধারাবাহিকের ক্ষেত্রে আমরা পুলিশের ভূমিকা নিয়ে অনেক সময় প্রশ্ন তুলি। সমস্ত সময় পুলিশকে দেখবে সব থেকে দেরিতে আসছে। পেট মোটা পুলিশ ঘুষ খাচ্ছে, পুলিশ সব রকম মানে যত রকম অপরাধের কাজ সব পুলিশ করছে। দক্ষ হাতে সামলাচ্ছেন তার প্রশাসনিক দায়িত্ব, অন্যদিকে তার বিনোদন দুনিয়া। প্রশাসন আর বিনোদন এই দুটো শব্দ একদম দুটো মেরুর, কিন্তু তিনি একসাথেই সামলাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে ডিসিপি অলোক সান্যাল রয়েছেন। স্বাগত আপনাকে। এবং যেটা বলছিলাম যে এই যে দুটো শব্দ, প্রশাসন এবং বিনোদন, দুটো মেরুকে আপনি একসাথে কিভাবে ব্যালেন্স করছেন? প্রথম কথা আমি বলে দিই, আমি এখন ওএসডি, হ্যাঁ। ডিসিপি থেকে বেরিয়ে এখন ওএসডি কলকাতা পুলিশে। এটা তো টাইম ম্যানেজমেন্টের ওপর চাকরিটা করা, তার সঙ্গে হচ্ছে যেটা আমার প্যাশন অভিনয় করা, সেটা দুটো একসাথে মিলিয়ে ওই আমি যেটা বলি না যে আমার মা স্কুল টিচার ছিলেন, তো মা স্কুলেও যেতেন, রান্নাও করতেন, আমাদের খাবারও দিতেন। তো সেই টাইম ম্যানেজমেন্ট শিখেছি মার কাছ থেকে আস্তে আস্তে। ব্যালেন্স আসলে হচ্ছে ব্যালেন্স, এভরিথিং অন ব্যালেন্স। লাইফে সবটাই ব্যালেন্সের উপর নির্ভর করে। এইটাই আর কি, এইটা মেনে চলে, সেই জন্য করতে পারছি। এই যে একসাথে অনেকগুলো ধরুন আপনার ধারাবাহিক চলছে, তারপর সিরিজ, সিনেমা রিলিজ করেছে, এই যে পরপর কাজগুলো, এবং সেখানে এবং আপনার যে দায়িত্ব, গুরু দায়িত্ব রয়েছে একটা, সেই দায়িত্ব আপনি খুব ভালোভাবে সামলাচ্ছেন। এই জার্নিটা আপনার শুরু হয় কোথা থেকে? প্রথমত কৃষ্ণনগর এবং মেদিনীপুর, এবং তারপর এই যে চাকরি, সেই জার্নিটা একটু শুনি। আমার আমি তো জন্ম কৃষ্ণনগরে, তারপরে মার কাছে বড় হওয়া মেদিনীপুরে, মা বাবার কাছে। বাবা আগে মারা গেছেন, তো তারপরে আসলে নিজেকে মা গ্রুম করিয়েছেন। তারপর একটা কথা সবসময় মনে করি আমি, যে আমরা খুব মানে মিডল ক্লাসের থেকেও একটু নিচের দিকে ছিলাম। মানে আমরা পুয়ার ছিলাম না, কিন্তু পুয়ার মিডল ক্লাস বলতে পারি। তো তাতে কি সুবিধা হয়েছে যে আপনি না মানুষকে চিনতে পারবেন, মানুষের ভাব ভালোবাসা। যেহেতু আমরা জেলায় বড় হয়েছি এবং একটা ছোট্ট শহরে, তো সেখানে মানুষের মধ্যে খুব বন্ডেজ ছিল, এখনকার মতো তো নয়। তো তাদের সাহায্যে, তাদের সাহায্য ছিল, স্কুলের মাস্টারদের সাহায্য ছিল। সেটা করতে করতে একটা জায়গায় বড় হয়ে যাওয়া একটা সময়, তারপরে ভাইদের মানুষ করা, তারপরে চাকরি পাওয়া। তারপরে যেহেতু নাটক করতাম আগে স্কুলে, একটা পত্রিকা চালাতাম, একটা বরাবর যোগাযোগ ছিল। আমার দাঁতন বলে যে জায়গাটা থেকে আমি পড়াশোনা করেছি, ম্যাক্সিমাম সময় কাটিয়েছি, আমার সেই জায়গাটা অসম্ভব সাংস্কৃতিক সমৃদ্ধ। মানে আমার যে এই রিসেন্ট আমার লাইব্রেরি প্রায় 125 বছর হলো, সুতরাং এটা ওল্ড স্কুল। তো এই হিসাবে আমাদের একটা বরাবরই যে মাসে যে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড তো ছিল, তার সঙ্গে টাইম ম্যানেজমেন্ট আর মানুষের ভালোবাসা, এগুলো মিলেই যাওয়া আর কি। এই যে চাকরিটা জয়েন করলেন, আপনার তো একটা অভিনয়ের দিক ছিল, আপনি যেটা বললেন যে থিয়েটারটা বরাবরই ভালোবাসেন। মানে চাকরিটা করতে কি ইচ্ছে ছিল, নাকি একেবারেই অভিনয় করব সেই রকমই একটা ইচ্ছে ছিল? না, চাকরিটা করতে হতোই, কারণ গ্রাচার সাধন একটা বড় ব্যাপার। এবং সেক্ষেত্রে বললাম যে আমরা এমন একটা, যেমন আমার স্কুল টিচার ছিলেন, তো স্কুল টিচারদের তো তখন সেরকম বেতন ছিল না, আর অনেক 3-4 মাস পর বেতন পেত। তো আমাকে চাকরি করতে হতোই। আর পুলিশের চাকরিটা এই জন্যই আমার পক্ষে প্রথমে তো ইচ্ছেই ছিল না, পুলিশকে তো আমি তো সেসবে গালিগালাজি করতাম। তারপরে এই চাকরিটা পেলাম কলেজে পড়ার সময়, এই জন্য যে এই চাকরিটা দেখো করতে গিয়ে দেখলাম যে চাকরিটাকে ভালোবেসে ফেললাম। প্রথমটা বাধ্য, তারপরে বাধ্য হতে হতে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়া, তারপরে কাজটা ভালো করে করেছি, এটা বলতে পারি। হ্যাঁ, নাটক তখন পার্সোনালি গিয়ে অনেক জায়গায় করতে পারিনি, যেহেতু আমি পিটিএসে থাকতাম, ব্যাচেলার্স মিটসে, আর ওখান থেকে 10 মিনিটের ওয়াকিং হচ্ছে একাডেমি। প্রচুর নাটক দেখতাম, রবীন্দ্র সদনের ফাংশন, নাটক এসব দেখতাম।
এই যে চাকরির একটা এত দায়িত্ব সামলে যে কোনোদিনও ভেবেছিলেন যে অভিনয়টা চালিয়ে যেতে পারবেন বা করতে পারবেন, অভিনয়ের প্রতি যে একটা একটা যে কমিটমেন্ট থাকে সেখানেও অনেকটা শুটিং এর সময় দিতে হচ্ছে, সেইটা কখনো ভেবেছিলেন? এটা দেখুন, ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে প্রচুর মানে পৃথিবী বলবো না, মানে জীবনে প্রত্যেক মানুষেরই জীবনে না অনেক ধরনের টার্ন আছে। সেই টার্নগুলোর রাস্তাতে কখন আপনি কিসের সঙ্গে ধাক্কা খাবেন, আপনার রাস্তার মোড় ঘুরে যাবে জানতাম না। 2016-17 অবধি যখন আমি বিভিন্ন জায়গায় ওসিগিরি করার পর এসি হয়ে গেলাম, তখন আমার একটা সুযোগ এলো। আমার এক সিনিয়র অফিসার বললেন যে একটা রবিনসন স্ট্রিটের উপর সিরিজ হচ্ছে, তো ওটাতে তুমি তো জানো কেস টেসগুলো, তুমি ওটাতে থাকো। দেন আই স্টার্টে, তখন কমলের সাথে এটা হইচইতে আছে। তো আমার আবার নতুন করে ক্যামেরা ফেস করা হলো। তারপরে সিজাত একটি ছবি করলো মানব জমিন বলে, পরম আছে, এখন দেখা যাচ্ছে, পরান্ধাও ছিল। তো তাতে আস্তে আস্তে শুরু হলো। তার আগে তার সঙ্গে আমার কিছু সিরিয়ালও শুরু ছিল, সোহাগ জল, এই সমস্ত বাংলা টকিজে বেশ কয়েকটা সিরিয়াল আমি করলাম। তারপরে বড় ব্রেক পেলাম রাজের ছবি সন্তানে, এবং রাজ তো অসাধারণ ডিরেক্টর। তো কমলের সাথের সঙ্গে বেশ কয়েকটা, আবার সরে বসুন, রাজশ্রীদের সঙ্গে কাজ করলাম, সৃজিত স্যারের সঙ্গে কাজ করলাম, দশম অবতার, কিল বিল সোসাইটি। তারপরে সিরিজ করা শুরু করলাম, অ্যাডভোকেট অচিন্ত আইচ, নষ্টনীড়, লজ্জা, কেমিস্ট্রি মাসি, আবার রাজনীতি, তারপরে কালরাত্রি 1, কালরাত্রি 2, তারপরে ফেলুদা এখন চলছে, এই রিলিজ করেছে কমলেশ্বরদারি। এর মধ্যে ক্লিকে 2-3টে করলাম, ডিটেকটিভ চারুলতা, এরকম আরও 2-1টা করলাম, আড্ডা টাইমসে করলাম, ক্যামিলিয়া করলাম, মিল্কশেক মার্ডার্স, ক্লিকে করলাম মিল্কশেক মার্ডার্স, ক্যামিলিয়াতে 2-3টে করলাম, প্রচুর কাজ। জয়দীপদার প্রচুর কাজ করলাম, জয়দীপদা, জয়দীপ মুখার্জি, অয়ন চক্রবর্তী, মানে যারা, অদিতি রায়, সৌরভ চক্রবর্তী, তো প্রচুর ডিরেক্টরের সঙ্গে কাজ করলাম। দেবালয়ের সঙ্গে কাজ করেছি আমি, বেশ কিছু পাইপলাইনেও আছে। আশা করা যায় এই করতে করতে অভ্যস্ত হয়ে গেলাম। এখন পরশুরাম বলে একটা সিরিয়াল করছি, খুব ভালো সিরিয়াল, স্নেহাশিসদা সুযোগ দিয়েছেন। তার আগে কথা করছিলাম, তার আগে কথার সঙ্গে আরেকটা কোন শেয়ালো স্বপ্ন নিয়ে সব ছিল। তো চলতে থাকে, কিছু না কিছু থাকে, আর টাইম বার করে যতটা করা যায় আর কি। যখন রাস্তাঘাটে আপনি বেরোন, চলাফেরা করেন, তখন নিশ্চয়ই এই এই চরিত্রের নামে ডাক বা ডেকে মানুষ কথা বলে, এইটা নিশ্চয়ই হয় যে এমনিতে তো পুলিশ হওয়ার সূত্রে কম বেশি লোক একদম চেনা জানাই থাকে, এবং সেক্ষেত্রে তো আরো একটু বেশি হয়ে যায় না যখন দর্শকদের রিয়াকশন পান? হ্যাঁ, দর্শকদের রিয়াকশন। আমার একটা সুবিধা হয়েছে যে যেহেতু আমি সব পজিটিভ ক্যারেক্টার, এখন অবধি আছে 2-1টা নেগেটিভ ক্যারেক্টার, সেগুলো লোকেরা হয়তো দেখেছে আর দেখবেও আসছেও, কিন্তু পজিটিভ ক্যারেক্টার করি তো যেন পজিটিভ ভাইবস মোটামুটি তৈরিই থাকে। লোকজন ভালোই লাগে দেখলে, রেকগনিশন তো ভালো লাগে, যে কোনো মানুষের রেকগনিশন ভালো লাগে। তো সে রেকগনাইজ করে যখন, যে স্যার আপনাকে দেখলাম কালকে টিভিতে, কি স্যার আপনার এই ছবিটা এরকম ছিল, এরকম ছিল, দ্যাট গিভস ইউ সাম প্লেজার। হ্যাঁ, এরকম তো হয়, মাঝে মাঝে হয় বিভিন্ন জায়গাতে। আমার নিজের কলিগরা, তারা তো লালবাজারে বলুন বা আলিপুরে বডিগার্ড লেন্সে দেখা হলে, দে অল রেকগনাইজ, তারা প্রত্যেকেই কিছু না কিছু তো দেখেই। এবং সবথেকে ভালো জায়গায় তারা ক্রিটিক্সও খুব বটে, এই যে স্যার এটা মনে হচ্ছে আর একটু এরকম ভালো হতো, এটা করলে হাঁটাটা এখানে মনে হলো, এখানে বলা হলো, সে দ্যাটস গিভস ইউ সাম, মানে আপনাকে তো যারা দেখছে তাদের কাছে কীরকম লাগছে সেই ফিডব্যাকটা যদি পান, এর থেকে বড় ফিডব্যাক কিছু হয় না, তখন সেটাকে আমি রেকটিফাই করার চেষ্টা করা এটা বড় ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে যদি বলে যে পুলিশের চরিত্রেই আমরা দেখেছি, সেক্ষেত্রে কি কিছুটা সুবিধেও হয়? পুলিশের চরিত্রের সুবিধা মানে পুলিশের কনফিডেন্স যে লেভেলটা, সেটা তো বটেই, অসম্ভব কনফিডেন্স লেভেল থাকে। আর পুলিশের অনেক কাজ যেভাবে আমরা করি, সেগুলো তো সিনেমাতে আমরা খুব ইজিলি করতেও পারি, আমার সুবিধা হয়। কিন্তু পুলিশ বাদ দিয়ে তো প্রচুর জায়গা করছি, জাজ করছি, পঞ্চায়েত প্রধান, প্রমোটার, কাউন্সিলর, তারপরে একটু নেগেটিভ চরিত্র 2-3টে জায়গায় আছে, 4-5 জায়গায় আছে। সো বেসিক্যালি এখন সব রকম চরিত্রই করছে। তো তার মধ্যে পুলিশ হলে আমার পক্ষে সুবিধে, মানে ডিরেক্টরের পক্ষেও সুবিধে, আমার পক্ষেও সুবিধে, যে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, এটা বলতে পারেন। হ্যাঁ, এখন অবধি প্রায় মানে যত যা করেছি তার 50-60% পুলিশের চরিত্রই করেছি। এই যে পজিটিভ ক্যারেক্টারের মাঝে 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 মনে হয় একদম ডার্ক একটা নেগেটিভ করি। হ্যাঁ, বলা আছে ডার্ক নেগেটিভ তো করবই, বলে রেখেছি, সবাইকে রিকোয়েস্ট করেছি যখন সুযোগ দেবেন কেউ, নিশ্চয়ই ডার্ক অ্যান্ড নেগেটিভ তো করবই। ডার্ক নেগেটিভ তো ইজ এ পার্ট অ্যান্ড অফ দি সোসাইটি, সেটা তো আছে বলেই
পজিটিভ ভাইবসের কথা আমরা ভাবছি। যদি সবটাই পজিটিভ হতো তাহলে ভাবতাম না। ডার্কের সংখ্যা বেশি, সেটা তো করতে পারলে ভালোই। মানে যদি খুব খুব নাম করা ক্রিমিনালদের লাইফের ওপর, যাদের আমরা দেখেছি সেরকম লাইফের চরিত্র যদি থাকে, যাদের চোখের সামনে দেখেছি, সেরকম করতে পারলে তো খুব ভালো হবে, ভালো লাগবে। আপনার এই পেশাগত জীবনের অভিজ্ঞতায় এমন প্রচুর ক্রিমিনাল আপনি দেখেছেন, অপরাধীদের মোকাবিলা করেছেন, তাদের থেকে মনে হয় যদি এই পর্দায় এই রকম একটা নেগেটিভ হতো, সেই রকম একটা ইমাজিনেশন কি হয় কখনো? হ্যাঁ, হয়তো বটে। কারণ আমি যাদেরকে কাছ থেকে দেখেছি, আর যারা তাদের সম্পর্কে রিসার্চ করে লিখছেন বা করছেন, তাদের সঙ্গে একটা মানে আমি আপনাকে সামনাসামনি দেখছি, এবার আপনার সম্পর্কে কেউ ধারণা করে একটা লিখলো, সেটার একটু ডিফারেন্স হয়। তো আমার মনে হয় আমি অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাব যদি ওই চরিত্র করতে পারি। কারণ তাহলে আমি হাঁটা চলা দেখেছি, যেসব লোককে অ্যারেস্ট করার পর তাদের সঙ্গে দিনের পর দিন কাটিয়েছি, তো তাদের মোটিভ, তাদের যে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকে এসছে কেন এরম করলো এবং কি মুভমেন্ট তাদের, সেগুলো সব বেসিক্যালি আমার মনে হয় আমি অনেক ইজি হব আর কি। নিশ্চয়ই সুযোগ আসবে, কখনো সুযোগ দেবেন কেউ, ভালো লাগবে। ক্রিমিনাল কেন করবো না, 100 বার করবো। এই ক্রিমিনালদের মধ্যেও তো একটা মাইন্ডসেট থাকে, এবং সেটা তো জন্মে কেউ হচ্ছে না, কে কোন পরিপ্রেক্ষিতে আসছে, কেন আসছে, সেগুলো অনেক বেশি বোঝা যায়। তো করতে চাই, করলে ভালো লাগবে। আচ্ছা, কখনো মনে হয় যে কোথাও গিয়ে আপনার ইমেজে একটা ব্রেকডাউন হতে পারে, যেহেতু আপনি পুলিশ এবং প্রশাসনিকের একটা দায়িত্ব থাকে, অনেক সময় হয় না যে মানুষ পর্দায় যাকে দেখে তা আমরা অনেক রিয়েলাইজ করে ফেলি, সেটাতে কখনো মনে হয়? সেই জন্যই তো আমি এগুলো এখনো করছি না। যখন যে মুহূর্তে আমি চাকরি ছেড়ে দেবো বা চাকরি থেকে চলে যাব, তখন অবভিয়াসলি আই উইল গো ফর দ্যাট। এটা বুঝতে হবে পৃথিবীতে যে সমাজে সব ধরনের মানুষই আছে, খারাপ আছে বলেই ভালো আছে, মন্দ লোকের সংখ্যা বেশি, এটা তো ঠিক। সেই জন্য ভালোদের আমরা তো পছন্দ করি। তো করবো, নিশ্চয়ই করবো, সুযোগ আসবে নিশ্চয়ই করবো। এত ব্যস্ততা, টেলিভিশন দেখার সময় পান? টেলিভিশন এখন দেখতে হয়, কারণ যেহেতু এসআইটি করছিলাম, কথা পরশুরাম, তো আমি না মাঝে মাঝে রাত্রিবেলা ফিরে গিয়ে আমি দেখি, আমার পার্টটা তো দেখি, বা পুরো গল্পর সঙ্গে একটু একাত্ম হতে হয়, মাঝে মাঝে দেখতে তো হয়, নিজেরটা তো দেখতেই হয়। এমন কখনো হয়েছে যে আপনার কাজের প্রচন্ড ব্যস্ততা, না সারা বছরই ব্যস্ততা থাকে, কিন্তু একটা এমন ভালো চরিত্র এসছে, আপনি ছাড়তেও পারছেন না, এদিকে করতেও পারছেন না? ছাড়তে হয়েছে প্রচুর। গত বছর একটু কলকাতায় টার্মাল ছিল, সে সময় আমার যে জব রেসপন্সিবিলিটি, আমি বেরোতেই পারিনি। এরকম অন্তত আউট অফ ক্যালকাটা যেতে পারিনি বেশ কয়েকটা ছবিতে, বেশ কয়েকটা ক্যারেক্টার করতে পারিনি, কিন্তু রিগ্রেট করার জায়গা নেই। এটা তো পার্ট অ্যান্ড পার্সেল। আমি একদম প্রভু জগন্নাথের ভক্ত, অসম্ভব। তো উনি যেভাবে গাইড করবেন সেইভাবে, হয়তো ওগুলো আমার হাতে ছিল না, সেই জন্য হয়নি। আবার আসলে হবে। যখন ফ্লোরে যান সবাইকে একটু সমঝে চলেন, স্যার, পুলিশ, এই ব্যাপারটা কি থাকে? স্যার পুলিশ আগে আগে হতো, এখন সবাই জানে যে আমাদের হি ইজ আওয়ার ম্যান। তো সেটার আমি নিজেকে ভাঙতে হয়, তো ভেঙে দিয়েছি। এখন স্যার পুলিশ তো দেখুন, আমার থেকে তো অনেক জুনিয়ররা আছে, তারা তো একটা অনেক জুনিয়র, তারা বাচ্চা ভাইয়ের থেকেও ছোট। তো তাদের সঙ্গে যদি নিজেকে একটু না ভাঙা যায় তাহলে হয় না। অনেক সময় ভেঙে আমরা এখন প্রায় বন্ধুর মতোই হয়ে গেছি, কলিগস তো, একসঙ্গে একই ফ্লোরে কাজ করতে করতে সব একসঙ্গে ভালো, ইটস এ গুড কোম্পানি, গুড কম্বিনেশন। আপনি যদি ভালো হন, আমরা বলি না যে যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। তো আই ক্যান মিক্স আপ উইথ এনিবডি, আই ক্যান জিঙ্গল উইথ এনিবডি, নো ইস্যু। আমার কাছে আমার পজিশনটা ম্যাটারই করে না। খুব এমার্জেন্সি সিচুয়েশন এসছে যখন শুটিংয়ে আছেন, কিন্তু খুব এমার্জেন্সি আপনার দরকার পড়ে গেছে, সেই সময় বেরিয়ে আসতে হয়েছে? দু তিনবার হয়েছে, এবং আমি থ্যাঙ্কস টু মাই মানে ডিরেক্টর, মাই প্রডিউসার, মাই কো অ্যাক্টার্স, তারা সঙ্গে সঙ্গে বলেছে অলোকদা চলে যান আপনি। না বলা যাবে না, কিন্তু হয়েছে, মানে 2-3টে জায়গায় হয়েছে। এখানে আমাকে অনেক সময় হয়তো মর্নিংয়ের ডেট চেঞ্জ করতে হয়েছে, মর্নিংয়ের টাইম চেঞ্জ করতে হয়েছে। অনেক সময় 60-70% ক্ষেত্রে ডেট হয়তো সকালে আছে, সেটাকে আমাকে বিকেলে করতে হয়েছে, এবং সেক্ষেত্রে তারা কোঅপারেশন অসম্ভব করেছে। বা বিকেলে আছেন, আমাকে একটু তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছেন আমার অংশের জন্য। অনেক ওদের মানে আমার ডিরেক্টর সাহেব, প্রডিউসার, ডিওপি, আমার যারা কো অ্যাক্টার্স, তাদের অসম্ভব সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। আচ্ছা, একটু বলুন যে এই যে কেরিয়ার গ্রাফ, আপনি এসিপি ছিলেন, ডিসিপি, এবং এখন ওএসডি, তারপর এই অভিনয়, এই যে কেরিয়ার গ্রাফে নিজেকে কিভাবে দেখছেন এই আপনার এই গোটা জার্নিটাতে? গোটা জার্নিটাতে একটা কথা বলতে পারি যে দুটো জিনিস আমি ফলো করি। এক হচ্ছে আমি মনে করি সময়ের থেকে শক্তিশালী কেউ নেই, সময় বাড়া বলবান।
সবসে বড় বলবান। এক সময়টা যেরকম আছে সেটা ধরে চলো। সেকেন্ড হচ্ছে ডেডিকেশন, যে কাজটা করো। আমি আমার নিজের চাকরিটা খুব ডেডিকেটলি করি, এটাও প্যাশনেটলি করি, অভিনয়টা। অ্যান্ড যেটা প্রথমে বলেছিলাম, দুটোর মধ্যে ব্যালেন্স ইন এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ, এটা কিন্তু করতে হবে, নাহলে পারা যাবে। আমি একটা ক্লাবেরও ভাইস প্রেসিডেন্ট, সেখানেও আমাকে অনেক যেতে হয়, সময় দিতে আউটরাম ক্লাবে, সেখানেও আমার কলিগেরা অসম্ভব হেল্প করে আমাদেরকে। তো ইট ইজ বেসিক্যালি উই আর মানে একটা সমস্ত কিছু মিলে। আমি শুধু একটাই বলবো যে প্রপোর্শনেটলি সব কিছু করতে হবে। আমার খুব মনে আছে যে স্কুল মাস্টারমশাই খুব দারুণ বলেছিলেন যে তুমি কি যে ব্যালেন্স কাকে বলে, যে ব্যালেন্স তাকেই বলবে যে তুমি বাজারের ব্যাগ দুটোকে তুমি কি চেষ্টা করো, যদি একটা বাজারের ব্যাগের ব্যালেন্স বেশি হয় তাহলে তো সমস্ত কমে যাবে, তাহলে একদিকে হাত নেমে যাবে, আবার একদিকে হাত উঠবে। তো সেইটাকে আমরা ব্যালেন্স করতে হবে। তাহলে তোমাকে বেগুনটা এদিকে আনতে হবে বা কুমড়োটা নিয়ে যেতে হবে, এটা তোমাকে করতে হবে। এটা কিন্তু তোমাকে শিক্ষা, এবং এই শিক্ষাটা তোমাকে কিন্তু জীবন থেকে আসতে হয়। এবং সেই জীবন থেকে শিক্ষা পেতে গেলে তোমাকে কিন্তু আবার বলছি তোমাকে যে তোমাকে কিন্তু লড়াইটা শিখতে হবে। এবং স্পুন দিয়ে জন্মালে তুমি এটা পারবে না, সম্ভব নয়। তোমাকে রোজ ফেস করতে হবে, যেটা আমার ছোটোবেলায় আমি ফেস করেছি। তুমি যদি পেট ভরে খেতে না পাও, তাহলে তুমি কিন্তু খাওয়ার যে মাধুর্য কী দরকার সেটা তুমি বুঝতে পারবে। আর যদি তুমি রোজ একই পেট ভরে খাও, তাহলে দেখবে ফেলে দেবে, বলবে আমি খাবো না, ছেড়ে দিয়ে ভালো লাগছে না। তো আমাদের তো ওইরকম ছিল। তো আমরা বুঝি যে ডেডিকেশন অ্যান্ড লড়াইটা দরকার, এইটাই আসল কথা। আমি সবাইকে সেই বলি, যে আমার জুনিয়রদেরও বলি যে পালাবার ব্যাপার নেই, পালালে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আর ডেডিকেটেডলি করো। 100 ভাগের মধ্যে যদি 30 ভাগও করতে পারো না, অনেকখানি। কিন্তু আমি একদম কিছু করলাম না, এটা তো আমার দ্বারা সম্ভব নয়, তাহলে পারবে না, সাকসেসফুল হওয়া খুব মুশকিল। সিনেমা বা ধারাবাহিকের ক্ষেত্রে আমরা পুলিশের ভূমিকা নিয়ে অনেক সময় প্রশ্ন তুলি, এবং যেভাবে তাদের পোট্রে করা হয় সেটাতে মানে আপনি যেহেতু পুলিশে আছেন, সেখানে একটা খারাপ লাগা থাকতেই পারে যে এইভাবে মানে অপরাধীদের বেশি হিরোইজমটা দেখানো হয়। যদিও প্রতিটা গল্পে না, অনেক গল্পে চেঞ্জেসও হয়। সেখানটা তিনি কি বলবেন যে কিছু সময় যে স্ক্রিপ্ট বা গল্পে যে এই যে পুলিশকে অনেকটা ডাউনভাবে দেখানো হয়? দেখো, এটা কিন্তু 1950s অনওয়ার্ডস তুমি সিনেমা দেখো, সমস্ত সময় পুলিশকে দেখবে সব থেকে দেরিতে আসছে, পেট মোটা পুলিশ, তারপরে পুলিশ ঘুষ খাচ্ছে, পুলিশ সব রকম মানে যত রকম অপরাধের কাজ সব পুলিশ করছে। এবং তার থেকে একটা সবার জনমানুষের মধ্যে একটা তো তৈরি হয়ে গেছিলো। লাস্ট 10-15 বছরে এটা অনেক চেঞ্জ হয়েছে, এবং প্রচুর ছবি তৈরি হচ্ছে যেখানে পুলিশ অফিসার কেন্দ্রিক একটা ছোট ছোট ইনভেস্টিগেশন নিয়ে একটা ছবি তৈরি হচ্ছে। এখন ওটিটির দৌলতে তুমি ধরো দিল্লি ক্রাইমসের মতো, যেখানে একটি আইপিএস অফিসার বা খাকি বা হিন্দিতে বা সাউথ ইন্ডিয়াতে অনেক আগে থেকে হচ্ছে, প্রচুর সিনেমা অন পুলিশ অফিসারদের উপর হচ্ছে, যেন আর্মির ওপর হচ্ছে, আর্মি অফিসারদের উপরে। তো সেইটা করতে করতে এখন আস্তে আস্তে না মানুষের কনসেপশন, মানুষের চিন্তাভাবনাগুলো পাল্টাচ্ছে। এবং বিদেশে তো আগে হতোই যে খুব, তুমি নেটফ্লিক্সে দেখুন একটা ছোট ইনভেস্টিগেশন, একটা মেয়েকে খুঁজে বার করা, তার উপর কিন্তু একটা সিরিজ হচ্ছে, প্রায় 8টা সিরিজ, 8 × 40 বা 30 মিনিটস বা 240 তোমার মিনিটসের হচ্ছে। তো সেটাই তোমার এখন আস্তে আস্তে পাল্টাচ্ছে। তোমার খারাপ তো লাগেই, প্রথমে যেটা বেশি খারাপ লাগতো হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের খুব প্রবলেম, কোথায় কী স্টার পড়তে হবে এগুলো নিয়ে সমস্যা ছিল। সেগুলো অনেকটা এখন ইন্ডাস্ট্রি কাটিয়ে উঠেছে, এটা মানতে হবে যে সবাই আস্তে আস্তে। আমি কাজ করার সুবাদে অনেকে জিজ্ঞেসও করে অলব্ধ এটা কী হওয়া উচিত, 2 স্টার 3 স্টার। তো সেগুলো আমার পক্ষে যতটা যা বলা সম্ভব আমি বলি। আর একটুখানি বলুন যে এই যে আপনার স্বপ্নের চরিত্র, আপনি প্রচুর পরিচালকের সাথে কাজ করেছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজটা, এটা বোধহয় একটু স্বপ্নের। কৌশিক বাবুর সঙ্গে তো ইয়েস, কৌশিক স্যারের সঙ্গে কাজ করেছি লাস্ট মাসে, দ্য ওয়েটিং রুম আসবে, ওটা শুভশ্রী ম্যাডাম ছিলেন। রাজের সঙ্গে কাজ করেছি, সৃজিৎ স্যারের সঙ্গে কাজ করেছি। তো বেসিক্যালি না, মানে আমি কাজ করে নিয়েছি সবার সাথে। তার মধ্যে আমি একটা কথা বলতে পারি যে মানে এরা প্রত্যেকেই এক একজন দিকপাল। আর জয়দীপ দার সঙ্গে কাজ করেছি, অয়নদা, জয়দীপ দা, অদিতি, অসম্ভব, দে আর অল ভেরি ভেরি গুড, ভেরি সর্টেড। নতুন রোহন সেনটেনের সঙ্গে কাজ করেছি, সপ্তাহর সঙ্গে একটা কাজ করার কথা। প্রচুর ইয়ং ডিরেক্টরসরাও আছেন যাদের সঙ্গে কাজ করেছি, তারা খুব ভালো, তারা
নিজেদেরকে এই ইয়ং জিনিস ছাড়া তো হবে না, সব জায়গাতেই তো ইয়ংদের দরকার। ইয়ং ছেলে মেয়েদের সঙ্গে কাজ করেছি, সৌম্যজিৎ আদকের সঙ্গে কাজ করেছি, ভালো ভালো ইয়ং ডিরেক্টরসদের সঙ্গে কাজ করেছি, সায়ন্তনের সঙ্গে কাজ করেছি, সায়ন্তন ঘোষাল, সায়ন্তন মুখার্জি, দেবালয়, সবার সঙ্গে মোটামুটি অনেকের মানে ইম্পর্টেন্ট লোকেদের সঙ্গে কাজ করা হয়ে গেছে। বাকি আছে প্রতিমেশ দিগুপ্তর সঙ্গে কাজ করিনি এখনও, যারা নাম করা। মৈনাকে ভৌমিকের সঙ্গে কাজ করেছি, বাৎসরিকে শতাব্দী রায় ছিলেন, তারপরে পথিকৃৎ বসুর সঙ্গে কাজ করলাম, ওই জিৎ স্যারের যে সিনেমাটা কেউ বিপ্লবী কেউ বলে ওইটাতে করেছি। চন্দ্রাশিসের সঙ্গে কাজ করেছি, একটি নতুন ছেলে আসবে হয়তো ছবিটা পরের দিকে, সূর্যদেব বলে, চন্দ্রাশিস সূর্যদেব, ওদের কাজ প্রমোটার বৌদি স্বস্তিকার সাথে তো কাজ করেছি, সবার সঙ্গে করেছি। কিন্তু নতুনরা আসছে, এটা সব থেকে বড় কথা। আর নতুনদের তো খুব ভালো ভালো মানে আইডিয়া বাড়ে, ভালো লাগে, ভালো কাজ করছে। আর যারা সিনিয়র আছেন তারা তো সবাই এক একজন, রাজ চক্রবর্তীর হোক কলরব আসবে, তারপরে সৃজিত স্যারের তো আমি 3-4টেতেই করেছি, লহ গৌরাঙ্গ চলছে। ঝুলিতে প্রচুর কাজ রয়েছে এবং সেগুলো আপকামিংও রয়েছে। এই পেশাগত জীবনের পরবর্তী সময়টা পুরোপুরি অভিনয় মনোনিবেশ করবেন? অভিনয় আর যেটা আমি ঠিক করব ভেবেছি যে আমার তো এই চাকরির প্রচুর এক্সপিরিয়েন্স আছে, সেটা আমাকে 1-2জন পাবলিশার্সরা বলেছেন, কথা হয়েছে, এটা আমি দেখি আগামী বছর হয়তো থেকে শুরু করব বই। এবং এগুলো একেবারে আঁকো দেখা হালের মতো, মানে একদম সামনে থেকে যা ফেস করা। কারণ আমি বহু বছর থানা, এসটিএফ, ট্রাফিকেরও বিভিন্ন জায়গায় কাজ করি, যেখানে ডেইলি আপনাকে ফেস করতে হবে অনেক ধরনের সমস্যা, এবং সে সমস্যাগুলো সবটাই তো সহজ সমস্যা নয়, কঠিন সমস্যা। এবং সেক্ষেত্রে প্রচুর, আমি যখন প্রশাসনিক দিক থেকে গেছি, উল্টোর দিকের লোকেদের যে সমস্ত সমস্যা, মহিলা কেন্দ্রিক হোক কি জমি জমা কেন্দ্রিক হোক কি গুলি চলুক বা একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু হোক কি অ্যাক্সিডেন্ট থেকে ল অ্যান্ড অর্ডার ইস্যু হোক, সেগুলো আমরা সামলেছি। তার উপর এক একটার উপরে একটা করে গল্প হতে পারে। তো সেগুলো সামনের বছর থেকে আই উইল ট্রাই, সব যদি ঠিকঠাক থাকে লেখা শুরু করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং যেটা বলার যে আজকে তো পুরোটাই সিনেম্যাটিক গল্প, সেক্ষেত্রে আপনার দর্শকরাও অপেক্ষায় থাকেন যেরকম নানান চরিত্রে দেখার, তো একবার তাদেরকে কি বলবেন? একটা কথা বলতে পারি যে আমি চেষ্টা করছি অভিনয় করার, অভিনয় শেখার কোনো শেষ নেই। সেই অর্থে মানে একেবারে প্রথাগত শিক্ষা আমার নেই, কিন্তু ওই ঘুষতে ঘুষতে শিখে গেছি আর কি। তো করার চেষ্টা করি, আপনারা ভালোবাসবেন, ভালো লাগলে যেটা দেখবেন আমাদের সিনেমা বা বাংলা সিনেমাটা দেখা উচিত, বাংলা সিনেমা দেখুন একটু। আর যদি খারাপ করি সেটাও বলবেন, ভালো করি সেটাও বলবেন। আর এখন এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করতে পারি যে দেখুন, আর বেশি বেশি করে দেখুন, এটাই বলতে পারি।